লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম মনে আছে? পলিমারে কমন প্রপার্টিজ পড়াইছিলাম না, ইউনিক প্রপার্টিজ। আচ্ছা, সাম কমন পলিমার এক্সাম্পল পড়াইছিলাম না? আর স্ট্রাকচার অফ পলিমার পড়াইছিলাম না? আচ্ছা, তাহলে আজকে কি পলিমারাইজেশন পড়ানোর কথা ছিল? ট্যাকটিসিটি পড়াইছিলাম না? ট্যাকটিসিটি, অ্যাট্যাকটিক, সিন্ডিওট্যাকটিক। আচ্ছা, এগুলো আমরা দেখছিলাম তাই না? আচ্ছা, দিস ইজ অলসো পার্ট অফ ক্লাসিফিকেশন অফ পলিমার্স। পলিমারের আরেকটা পার্ট। বেসড অন দ্য ট্যাকটিসিটি অফ পলিমার্স উই ক্যান ক্লাসিফাই into three different part like as isotactic, syndiotic, থার্ড হচ্ছে অ্যাট্যাকটিক। আরেকটা আছে কম্বাইন্ড একটা ভার্সন আছে, সেটা হচ্ছে তোমার 1 এবং 2 মিলে ইউট্যাকটিক। লেখা কি দেখা যায়? লেখা দেখা যায়? এই গ্লাসের উপর এরকমই আসবে। আইসোট্যাকটিকটা হচ্ছে, এটা হচ্ছে পলিমার চেন তাই না? কোন টাইপের চেন এটা? স্ট্রাকচারে আমরা দেখছিলাম লিনিয়ার তাই না, সরল রেখিক টাইপের। এই মেইন চেনের সাথে যখন হচ্ছে মলিকুল অথবা মনোমারগুলা সেম সাইডে থাকবে, সেম টাইপের মনোমারগুলো সেম সাইডে ওরিয়েন্টেড থাকবে, সেই ধরনের পলিমার স্ট্রাকচারকে আমরা বলি আইসোট্যাকটিক পলিমার। The orientation of monomeric units in a polymer molecule can take place in an orderly or disorderly fashion with respect to the main chain. The difference in configuration, সেটার এই যে মেইন চেনের সাথে যে পলিমার মনোমার অথবা মলিকুলগুলো যে ডিজাইনে, সেটা ইউনিফর্ম অথবা আইসো পজিশনও হতে পারে, কী বলে সেম পজিশনও হতে পারে অথবা অল্টারনেটিভ পজিশনও হতে পারে। এই যে মেইন চেনের সাথে মনোমারগুলো যুক্ত হচ্ছে, মনোমার মলিকুল অ্যাটম, এই যুক্ত হওয়ার কৌশলটাকেই আমরা বলতেছি অ্যাট্যাকটিক, ট্যাকটিসিটি। এখন যদি এই মেইন চেনের সাথে যদি একই সাইডে সেম টাইপের মনোমারই থাকে, তাহলে একই টাইপের মনোমারই থাকে একই সাইডে, সেই ধরনের পলিমার স্ট্রাকচারকে আমরা বলবো আইসোট্যাকটিক। অল দ্য সাবস্টিটিউয়েন্টস আর লোকেটেড অন দ্য সেম সাইড অফ দ্য ম্যাক্রোমলিকুল ব্যাকবোন। এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে দেখো, এটা হচ্ছে কি বলতেছি আমরা আইসোট্যাকটিক। এখানে সিম্পলি দেখো কার্বন কার্বন কার্বন, এটা হচ্ছে মেইন চেইন অথবা মেইন হচ্ছে এটা ব্যাকবোন বলা হয়, মেরুদণ্ড বলা হয়। এর সাথে সেম টাইপের মনোমার এক পাশে আছে, ডিফারেন্ট টাইপের মনোমার আর এক পাশে আছে।
তার মানে কি, সেম টাইপের জিনিস সেম সাইডেই আছে, এই ধরনের পলিমারিক স্ট্রাকচারকে আমরা বলি আইসোট্যাকটিক পলিমার। আচ্ছা, এরপর আসো সিন্ডোট্যাকটিক। এর এক্সাম্পল দেওয়া আছে এখানে, দেখো পলিপ্রোপাইলিন হচ্ছে তোমার আইসোট্যাকটিক পলিমার। পলিপ্রোপাইলিন মনে আছে, কমন পলিমারের স্ট্রাকচারে বোঝাইছিলাম, মনে আছে? প্রোপাইলিনকে পলিমারাইজেশন করলে পলিপ্রোপাইলিন হচ্ছে, সেই স্ট্রাকচারটাই এটা। এরপর হচ্ছে দেখো সিন্ডিওট্যাকটিক পলিমার, দ্য সাবস্টিটিউয়েন্টস। এই সাবস্টিটিউয়েন্টস হচ্ছে তোমার যেটা বারবার রিপিট হয়, এটাকেই বলে মনোমার অথবা মলিকুল। হ্যাভ অল্টারনেটিভ পজিশন অ্যালং দ্য চেইন। মেন চেনের সাথে তার কি অল্টারনেটিভ হয়তো একটা এই পাশে এখানে আছে, এখানে ধরো তোমার একটা স্টাইরিন স্ট্রাকচার ফর এক্সাম্পল আছে, এরপর আবার এখানে যুক্ত হবে, এটা কি অল্টারনেটিভ হয়ে গেল না? আচ্ছা, পরের স্ট্রাকচারটা দেখো, প্রথম কার্বনের সাথে এক পাশে আছে হাইড্রোজেন, আরেক পাশে আছে অ্যালকাইল আদার্স টাইপের মলিকুল মনোমার। পরের কার্বনে যে সেটা কি হয়েছে, জাস্ট অল্টার হয়ে গেছে, উল্টায় গেছে, তাই না? এই ধরনের স্ট্রাকচার যদি কোনো পলিমারে থাকে, সেই ধরনের পলিমারকে বলি আমরা সিন্ডিওট্যাকটিক পলিমার। আর এর এক্সাম্পল হচ্ছে পলিস্টাইরিন। তোমাদের একটা এক্সাম্পল আমি দেখাইছিলাম স্টাইরিন থেকে। এটা হচ্ছে স্টাইরিনের একটা মনোমার অথবা মলিকুল দেখাইছিলাম, মনে আছে? এটার পলিমারাইজেশন যখন হচ্ছে অলিগোমার পড়াইছিলাম, একটা হচ্ছে অলিগোমারিক স্টাইরিন পড়াইছিলাম, আর একটা হচ্ছে পলিমারিক স্টাইরিন পড়িয়েছিলাম, পলিমার অথবা পলিস্টাইরিন। তো বিষয়টা হচ্ছে যখন এই স্টাইরিন থেকে কোনো একটা পলিমার হয়, সেই পলিমারের যে মেইন চেনটা যদি আমরা দেখি পলিস্টাইরিনের, সেটা হচ্ছে সিন্ডিওট্যাকটিক স্ট্রাকচার, অল্টারনেটিভ ওয়েতে। দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপর আসো অ্যাট্যাকটিক। অ্যাট্যাকটিক কোন টাইপের, জাস্ট কোনো র্যান্ডমলি যুক্ত হবে, এই মেন চেনের সাথে র্যান্ডমলি মনোমার অথবা মলিকুলগুলো যুক্ত হবে। আমার কথা কি বুঝতে পারতেছো? র্যান্ডমলি মানে এলোমেলোভাবে, তাই না? তার একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো নিচে উপরের দুইটা স্ট্রাকচারের সাথে নিচেরটার ডিফারেন্সটা কি? র্যান্ডমলি না, কোনো অর্ডার এখানে, কিন্তু এটা ডিসঅর্ডারলি মনোমারগুলি অ্যাটাচড হয়েছে মেইন চেইনের সাথে। এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি, মনে আছে? এটারও এক্সাম্পলটা, স্ট্রাকচারটা, প্রপার্টিস এগুলো আমি দেখাই দিয়েছিলাম। আজকে যেটা আমরা শুরু করব পলিমারাইজেশন। কী রে ভাই, একবারে সব চলে যায় কেন? আচ্ছা, সিম্পল একটা স্ট্রাকচার আমরা লিখি, বলো তো পলিথিন কী দিয়ে তৈরি হয়? হ্যাঁ, ইথিলিন দিয়ে, তাই না? ইথিলিনের স্ট্রাকচার কি কেমিক্যাল? CH2, এটার নাম কি? ইথিলিন। আচ্ছা, এটা ধরো একটা পাত্র নিয়েছো, একটা বাকেট নিয়েছো অথবা রিয়াকশন ট্যাঙ্ক নিয়েছো, এটার নাম কি? রিয়াকশন ট্যাঙ্ক। এখন এখানে এইগুলো যুক্ত করলাম, পলিমার হয়ে যাবে? কি করতে হবে? মানে রিয়াকশনটা ইনিশিয়েট করতে হবে, প্রথমে শুরু করতে হবে, দেন সেখানে রিয়াকশনটা প্রোগ্রেস করার জন্য, রিয়াকশনটা ঘটানোর জন্য তার বিশেষ কিছু ক্যাটালিস্ট টাইপের ক্যাটালিস্ট দিতে হবে, পাশাপাশি ইনিশিয়েটর দিতে হবে এবং হিট দিতে হবে যাতে রিয়াকশনটা কন্টিনিউ থাকে। তাহলে এখানে আমাদের কি দিতে হবে? হিট, ক্যাটালিস্ট আর হচ্ছে ইনিশিয়েটরস। আচ্ছা, যখন দিবা এই যে এইগুলো দেওয়ার পর এগুলো কি হবে? রিয়াকশনে যাবে। এই প্রসেসটাকে বলে পলিমারাইজেশন। রিয়াকশনে যখন যাচ্ছে, ধরো এখানে পলিমারাইজেশন
ইনিশিয়েট মানে কি? শুরু করা, যে হচ্ছে শুরু করা, আরম্ভ করে দেয়। আচ্ছা, তাহলে এখানে আমরা তখন কি দেখতে পাবো? ইথিলিন, এটা হচ্ছে ইথিলিনের মনোমার অথবা মলিকুল। যখন সেইগুলো আমরা কি করছি, রিয়াকশনে নিয়েছি, রিয়াকশন ট্যাঙ্কে নিয়েছি, এই জিনিসগুলো দিয়েছি, তখন সেটা তৈরি হয়েছে কি? পলি ইথিলিন, তাই না? আচ্ছা, এই জিনিসটা, এই যে এখান থেকে ইথিলিন থেকে পলিথিলিন হচ্ছে, একটা কনভার্সন হচ্ছে না? কনভার্সনটা কী ধরনের হচ্ছে? কেমিক্যাল কনভার্সন হচ্ছে না? কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে পরস্পর যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে ইথিলিন যে প্রপার্টিস শো করে তার সে ডিফারেন্ট প্রপার্টিস, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসের নতুন একটা পলিমার তৈরি হয়েছে, প্রোডাক্ট তৈরি হয়েছে, যার নাম হচ্ছে পলিথিলিন। এটা হচ্ছে পলিমার, আর এটা হচ্ছে মনোমার। আমার কথা কি বুঝতে পারতেছ? তাহলে ইথিলিন মনোমার, পলিথিলিন পলিমার হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? জাস্ট কেমিক্যাল কনভার্সন এখানে হচ্ছে না? কথা বুঝতেছ? আর এই যে কনভার্সন, কেমিক্যাল কনভার্সন প্রসেসটাকেই আমরা বলি পলিমারাইজেশন। আমার কথা কি ক্লিয়ার সবাই? কোন একটা মানে কোনো মলিকুলকে, সেটা হচ্ছে অসংখ্য মলিকুল যুক্ত হয়ে নতুন একটা বড় মলিকুল তৈরি করবে। ছোট্ট 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 কোনো একটা কম্পাউন্ড, শোনা যায় না কথা না সাউন্ডের কারণে, ছোট্ট ছোট্ট মলিকুল, মনোমার অথবা কম্পাউন্ড পরস্পর যুক্ত হয়ে লার্জ অথবা বৃহদাকার একটা কম্পাউন্ড গঠন করতেছে, যেটার নাম আমরা বলতেছি কি? পলিমার। আর এই যে কনভার্সন হচ্ছে, ছোট অংশ থেকে বড় অংশ হচ্ছে, সেই কনভার্সন প্রসেসটা কেমিক্যালি হচ্ছে। এই কেমিক্যাল কনভার্সনের বাংলা তো বোঝো, সবাই বোঝো? কনভার্ট হওয়া, রূপান্তরিত হওয়া, তাই না? এই প্রসেসটাকে আমরা বলতেছি পলিমারাইজেশন। তাহলে যদি আমরা এভাবে বলি, পলিমারাইজেশন ইজ দ্য প্রসেস অফ কনভার্সন অফ লো মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস ইনটু হাই মলিকুলার ওয়েট। ওই যে ইথিলিনের মলিকুলার ওয়েট যদি বের করি কত হবে? হ্যাঁ, 28, তাই না? এগুলো এক ক্লাসে বললে আর এক ক্লাসে ভুলে যাও কেন? কার্বন 12 প্লাস হাইড্রোজেন 2 প্লাস কার্বন 12 প্লাস, তাই না? তাহলে এখানে যতগুলোই তুমি ইথিলিন নাও না কেন, সবগুলোর মলিকুলার ওয়েট কত? 28 না? আচ্ছা, সাপোজ এখানে তুমি নিয়েছো কয়টা? 1000টা, এবং প্রত্যেকটার মলিকুলার ওয়েট, ছোট্ট ছোট্ট মলিকুল অথবা মনোমার, প্রত্যেকটার মলিকুলার ওয়েট কত? আণবিক ভর কত? 28। আচ্ছা, এখানে 1000টা যুক্ত হয়েছে, তাহলে এই পলিথিলিনের বর্তমান মলিকুলার ওয়েট কত হবে? 28 ইন্টু 28000, তাই না? তাহলে লো মলিকুলার ওয়েট, হ্যাঁ হ্যাঁ না, হতে পারে। হ্যাঁ, এখন দেখো, তাহলে এটা গ্রামে করা হয়, গ্রাম কিলোগ্রাম, ঠিক আছে, তোমার ঠিক আছে, আমরা মলিকুলার ওয়েট চ্যাপ্টার যখন যাব তখন দেখব। তাহলে বিষয়টা দেখো, ছোট্ট একটা স্মল সাইজের মলিকুল অথবা মনোমার, যার মলিকুলার ওয়েট হচ্ছে লো, কত? এখানে কি বলছে?
low molecular weight substances into high molecular weight substances with or without the elimination of byproducts. যখন এই ইথিলিনগুলো পরস্পর যুক্ত হয়েছে তাহলে এখানে যুক্ত হওয়ার সময় কোনো ধরনের বাই প্রোডাক্ট প্রডিউস হয় নাই। এখানে আর কিছু লিখছি আমি, পানি, হাইড্রোজেন ক্লোরাইড অথবা অ্যামোনিয়া এই জাতীয় কিছু তো লিখে নেই। তার মানে উইদাউট কি এলিমিনেশন অফ উইদাউট অ্যানি বাই প্রোডাক্ট, তার মানে এই জাতীয় পলিমারাইজেশন প্রসেসে কোনো বাই প্রোডাক্ট হবে না, অথবা উইথ বাই প্রোডাক্ট লাইক অ্যাস হাইড্রোক্লোরিক, পানি অ্যান্ড অ্যামোনিয়া। আমার কথা কি ক্লিয়ার? তাহলে পলিমারাইজেশন প্রসেসটা বুঝতে পারছো? দিস ইজ ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল কনভার্সন প্রসেস of low molecular weight substances into the higher molecular weight substances with or without elimination of water, hydrochloric acid অথবা অ্যামোনিয়া। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে পলিমারাইজেশন। How many types of polymerization? তোমরা তো এগুলি ইন্টারে পড়ছো, আর বিএসসিতে মানে কেমিস্ট্রিতে এগুলো ছিল। ও তোমরা তো কেমিস্ট্রি 1 আছে তোমাদের 15 ব্যাচ। টুতে তো এগুলো থাকার কথা আছে না? কেমিস্ট্রি 2তে তো এগুলো থাকার কথা। আচ্ছা, টাইপস অফ পলিমারাইজেশন দেখে আমি কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথের টিচারদের নিয়ে বসবো আর কি, যেগুলো তোমাদের সাথে সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশন ফিল্ডে কাজে লাগে, ওই টপিকগুলো যেন বেশি বেশি পড়ায়। এই কাজটা কি আমাদের বিল্ডিংয়ে না অন্য বিল্ডিংয়ে? ছেলেটাকে ডাকো তো। কাজ কোথায় হয়? মানে কাজ কি শুক্রবারও করা দরকার? খুব আমাদের না, না তাদের তো একটু রিকোয়েস্ট করা যায় না? না, there are two types of polymerization process. One is addition polymerization, another is condensation polymerization. What do you mean by addition and condensation? Do you know? রাইট, একটা হচ্ছে একটার সাথে আর একটা অ্যাডিশন যুক্ত হতে থাকবে, আর একটা হচ্ছে কনডেন্স হবে, ঘনীভূত হবে, তাই না? আচ্ছা, 1950 সালের আগে আমরা পলিমারাইজেশনের ক্লাসিফিকেশন এভাবে জানতাম, বাট ইন 1950 এইচএফ মার্ক উনি এই দুইটা প্রসেসের নামকরণ করেন, মডিফাইড করেন আর কি, নামকরণে মডিফাইড করেন। উনি জাস্ট কি করেন, অ্যাডিশনের জায়গায় কি করেন, চেইন গ্রোথ পলিমারাইজেশন, আর কনডেনসেশনকে উনি বলেন স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। ওর কথা কি বুঝছো? কয়েছো ক্লাসে আসো? নাই, জানি একদিন পড়াশোনা করতে গেলে, একদিন ক্লাস করতে গেলে, এই গত বুধবারেও আমি ক্লাস করে আসলাম, আমারও খুব খারাপ লাগে।
কিন্তু তারপর তো করতে হবে, কিছু করার নেই, তাই না? চেইন গ্রোথ, স্টেপ গ্রোথ, এটা 1950 সালে এইচএফ মার্ক উনি এই ক্লাসিফিকেশনটাকে মডিফাই করেন এবং ওনার এই পিছনে যুক্তিও আছে। উনি অ্যাডিশনের জায়গায় চেইন গ্রোথ কেন বলতেছেন, আসলে লম্বা চেন তৈরি হয়ে যাচ্ছে, চেনটা বড় হচ্ছে কন্টিনিউয়াসলি র্যাপিডলি। আর স্টেপ গ্রোথের ক্ষেত্রে জাস্ট ধীরে ধীরে মলিকুলগুলো পরস্পরের সাথে কনডেনশন রিয়াকশনের মাধ্যমে ধাপে ধাপে এটা ইনক্রিজ হচ্ছে। তাহলে ক্লাসিফিকেশন বুঝতে পারছো? এখানে তেমন কিছু নাই, আছে? আচ্ছা, চেইন গ্রোথের ক্ষেত্রে ফর এক্সাম্পল যদি বলি, এটার এক্সাম্পল বলি তাহলে এটাই, ইথিলিন পলিথিলিন কীভাবে তৈরি হচ্ছে? চেইন গ্রোথ পলিমারাইজেশন রিয়াকশনের মাধ্যমে। আচ্ছা, এখানে দেওয়া আছে, দেখো, এটা বুঝতে পারতেছো? হ্যাঁ, এর কেমিস্ট্রি মেকানিজম আছে, আমি একটু পরে আসতেছি কিভাবে হয় চেনটা তৈরি হয়। আচ্ছা, এরপরে আছে কনডেনসেশন অথবা স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। ইট ইজ ব্রট বাই লিঙ্কিং টুগেদার ডিফারেন্ট মনোমার্স অ্যাকম্পানিড বাই দ্য এলিমিনেশন অফ স্মল মলিকুলস। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাসে মনে হয় এটা দেখায়নি, আমরা যে নাইলন 6,6 দুই ধরনের নাইলন ফাইবারের নাম শুনছো? যারা ডিপ্লোমা করছো শুনছো তো? নাইলন 6 পড়ছো, নাইলন 6,6 পড়ছো, জানো? যারা একটু পড়াশোনা করে আসছো ডিপ্লোমা তারা জানো। নাইলন দুই ধরনের আছে, কয়েক ধরনের আছে, তার মানে মোস্ট পপুলার হচ্ছে দুই ধরনের, নাইলন 6,6। এই 6 এবং 6,6 এই দুইটা জিনিসের যে নামকরণের ক্ষেত্রেও ওখানে কিছু পড়াশোনা ছিল, জাস্ট হচ্ছে নাম্বার অফ কার্বন, তাই না? আচ্ছা, নাইলন পলিমারটা দুইটা মনোমার নিয়ে গঠিত হয়। কয়টা? একটা কি হেক্সামিথাইলিন ডাইয়ামিন, আর একটা হচ্ছে একটা অ্যাসিড আছে, সেটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এই দুটার যখন পরস্পর যুক্ত হয় তখন সেখান থেকে কিছু বাই প্রোডাক্ট প্রডিউস হয়, আর মেইন নাইলন ফাইবার প্রডিউস হয়। নাইলন ফাইবারের যে পলিমার পেস্ট সেটা তৈরি হয়, এরপর সেটাকে স্পিনারেটের সাহায্যে যে ফিলামেন্ট যেভাবে তৈরি করে, তোমরা স্পিনারেটের নাম শুনছো কখনো? শুনছো? স্পিনারেটের ভিতর দিয়ে ওই যে তোমরা সেমাই বানানো দেখছো কখনো? সেমাই কি করে, যে যে পেস্ট অথবা আটার যে ইয়াটা করে প্রেস করে এবং এক ধরনের স্টেনলেস স্টিলের হতে পারে, মেটালিক হতে পারে, যে কোনো মেটালের, সেটার এক ধরনের ক্ষুদ্র ছিদ্র, হ্যাঁ একদম তোমার হচ্ছে কি বলে, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, এবং ওই হোলগুলোর আবার ডায়ামিটার থাকে, ডাইমেনশন থাকে, তার উপর ডিপেন্ড করে তোমার যে ফিলামেন্টটা বের হয়, যে সীমার যে চিকন না মোটা হবে, সেটা ডিপেন্ড করে ওই স্পিনারেটের ছিদ্রের ডায়ামিটার উপর, সেটা কত বড় ছিদ্র না সূক্ষ্ম ছিদ্র। তোমরা যখন ম্যানমেড ফাইবার পড়বা তখন এইগুলো নিয়ে একটু বেশি পড়তে পারবা, দেখতে পারবা। তাহলে আমরা পলিমার কনডেনসেশন পলিমারাইজেশনের ক্ষেত্রে নাইলন ফাইবার যে ওয়েতে যে পলিমারাইজেশন টেকনিকে প্রডিউস হয় সেটাই হচ্ছে কনডেনসেশন অথবা স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। ফর এক্সাম্পল আমি লিখতেছি না, যদি বলো লিখতেও পারি। এটা হচ্ছে হেক্সা, এটার নাম কি? আচ্ছা, এটা কি? এটা কিসের স্ট্রাকচার? মিথেন। এটা হ্যাঁ তোমাদের আমি মিথাইল, তোমাদের যাদের বেসিক কেমিস্ট্রিতে এখনও দুর্বল আছো তার এই পলিমার সায়েন্সে অনেকটা মোটামুটি তোমার ওই অর্গানিকের ক্ষেত্রে তোমার অ্যালকেন হাইড্রোকার্বন, যেটা ওই চ্যাপ্টারটা একটু মানে যে ইউটিউবে দেখতে পারো, অনলাইনে অনেক ধরনের ইয়া পাবা, সেগুলো দেখতে পারবো, অথবা বাংলা কোনো বই কিনে নেবা 9, 10 অথবা ইন্টারমিডিয়েটের। হাইড্রোকার্বনে ওখানে দেখবা যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন,
এই জিনিসগুলো কি একটু দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। এটা হচ্ছে মিথেন অ্যালকেন, তাই না? আর এটা হচ্ছে মিথাইল অ্যালকাইল, আর বানানি ভুলে গেল। আর এটা যদি হয় অ্যালকিন, তাই না? তাহলে এটা মিথেন, মিথাইল, মিথিলিন, তাই না? মিথিলিন, মিথাইলিন যাই বলো। হেক্সা মানে কি? প্যান্টা মানে 5। টেট্রা, হ্যাঁ টেট্রা হচ্ছে কত? 4। হেক্সা 6। হ্যাপটা ওই যে বলে না হ্যাপটেন, ননেন, ডেকেন, এগুলো তো ওখানে আছে, দেখে নিও। তো হেক্সা হচ্ছে 6। হেক্সা মিথাইলিন, হেক্সা মিথাইলিন, এটার নাম কি? অ্যামাইন। অ্যামাইন কয়টা? 2টা। ডাই অ্যামাইন। এটা একটা মনোমার, এক ধরনের মনোমার। কত সংখ্যক? n সংখ্যক। এক্স্যাক্টলি তো আমরা জানি না, প্র্যাকটিক্যালি গেলে আমরা হয়তো বুঝতে পারবো, কিন্তু থিওরিটিক্যালি আমরা ধরে নিলাম n সংখ্যক। সাথে আরেকটা আছে কি? অ্যাসিড আছে, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, তাই না? এখানে মিথিলিন গ্রুপ কয়টা? টেট্রা মিথিলিন ডাই কার্বক্সিলিক অক্সালিক, যাই হোক। তাহলে এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। রিয়াকশনটা একটু দেখি। রিয়াকশনে কি দেখতে পাচ্ছ? এক্স্যাক্টলি, বাই প্রোডাক্টটা কি? ওয়াটার, তাই না? বাই প্রোডাক্ট হচ্ছে ওয়াটার। আর এখানে নাইলন 6,6 নামকরণের কারণ হচ্ছে এখানে কার্বন কয়টা, এখানে কয়টা, মানে মনোমার। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় মনোমারগুলোর মধ্যে কার্বনের সংখ্যা যতগুলো থাকবে তার উপর ভিত্তি করে নামকরণ করা যেতে পারে। নাইলন 6,6 সেমভাবে আমরা 2টা মনোমার নিয়েছিলাম, অথবা 2টা মলিকুল নিয়েছিলাম। একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, তার কার্বন সংখ্যা ছিল কয়টা? 6টা। আর অ্যাডিপিক অ্যাসিডেরও 6টা ছিল, তাই না? এই হিসেবে নামকরণটা নাইলন 6,6। আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে কনডেনসেশন অথবা স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে অবশ্যই বাই প্রোডাক্ট প্রডিউস হবে। কথা ক্লিয়ার হয়েছে? বাই প্রোডাক্ট, এবং ডেফিনেশনের মধ্যে ছিল কি? ওয়াটার, অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক, এই জাতীয় জিনিসগুলোই বাই প্রোডাক্ট নর্মালি হয়ে থাকে। আচ্ছা, এই ইলাস্টোমার, ফাইবার, এগুলো মানে লাস্ট ক্লাসে পড়াইছি। ফাইবারের ডেফিনেশনটা পড়াইছিলাম, মনে আছে? কোনো একটা ম্যাটেরিয়ালকে ফাইবার হতে হলে ওই ম্যাটেরিয়ালের লেন্থ তার ডায়ামিটার থেকে মোর দেন 100 টাইমস বেশি হতে হবে। কি বললাম? এই কি বলছি? দৈর্ঘ্য তার ডায়ামিটার থেকে, ব্যাস থেকে 100 টাইমস বেশি হতে হবে, 100 গুণ বেশি হতে হবে, তখন সেটাকে আমরা ফাইবার বলতে পারবো। ফর এক্সাম্পল কটন, সেলুলোজ, নাইলন 6,6, রেজিন, এগুলো আমরা পড়ছিলাম। আচ্ছা, থার্মোসেট, থার্মোপ্লাস্টিক, এগুলোও আমরা পড়াইছিলাম, মনে আছে? এক্সাম্পল দিয়েছিলাম থার্মোসেটিংয়ের ক্ষেত্রে ইয়োক অফ এগস, মনে আছে না? ডিমের কুসুমের। আর প্লাস্টিকের ক্ষেত্রে বলছিলাম তাপ দিলে গলে যায়, তাপ সহ নিলে, মানে আফটার অ্যাপ্লিকেশন, উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ হিট ইট উইল বি সফেন, অ্যান্ড আফটার লিভিং দ্য হিট ইট উইল বি হার্ডেন। আর থার্মোসেটের ক্ষেত্রে আমরা বলছিলাম যে একবার তাপ দিলে সেটার কী হয়, কেমিক্যালি ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায়, কেমিক্যাল ট্রান্সফর্ম ঘটে, এবং যে স্টেজ থাকে তার হচ্ছে সেটা হার্ড হয়ে যায়। এরপরে যতই আমরা টেম্পারেচার ইনক্রিজ করি ওটা আর সফট হয় না, তার আগের অবস্থায় ফিরে আসে না।
আচ্ছা, এগুলো আমরা স্ট্রাকচারের মধ্যে পড়ছিলাম, হোমোপলিমার কোপলিমার, তাই না? কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে পড়ছিলাম। আচ্ছা, এই যেমন হচ্ছে বিউটাডাইনের সাথে স্টাইরেনের ক্ষেত্রে, অল্টারনেটিভ কোপলিমারের ক্ষেত্রে, এগুলো কি দেখাইছিলাম? আচ্ছা, আমি তাহলে মানে রেগুলারদের পড়াইছিলাম, তাহলে একটু দেখাই দিই। দশ মিনিট আছে। হোমোপলিমার্স অ্যান্ড কোপলিমার্স। হোমো মানে কি? একই টাইপের, তাই না? আর কো মানে? হ্যাঁ, মানে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের, মানে অল্টারনেটিভ টাইপসের হতে পারে। আচ্ছা, পলিমার্স আর ফ্রম দ্য সেম টাইপ অফ মনোমার্স আর কল্ড হোমোপলিমার্স, মানে র ম্যাটেরিয়ালটা একই টাইপের হবে। যেমন তুমি সুতি কাপড়তে একটা গার্মেন্টস তৈরি করলা, মানে কটন দিয়ে, শুধু পিওর কটনই ইউজ করলে, আর কিছু ইউজ করলে না, তাহলে সেটা হলো তোমার কি? সুতি কাপড়, কটন ফ্যাব্রিক, তাই না? আর যদি ওখানে তুমি কি করো, কটনের সাথে হয়তো তুমি 100 কেজি কটন নিলে, তার মধ্যে হচ্ছে তোমার 30 কেজি নিলে পলিস্টার, 100 কেজি কটন নিলা, 100 কেজি ফাইবার নিছো তুমি, তার মধ্যে তুমি রেশিও করলে হচ্ছে 70 কেজি তুলা নিলা, আর 30 কেজি পলিস্টার নিলা। টোটাল কত হলো? 100 কেজি। এটা তুমি ব্লেন্ডিং করে যে ফ্যাব্রিকটা করবা, সেখানে ওই ফ্যাব্রিকের মধ্যে কি একই টাইপের আছে? ডিফারেন্ট টাইপসের আছে, 2 টাইপস আছে, একটা হচ্ছে পলিস্টার, একটা হচ্ছে কটন। তাহলে সেক্ষেত্রে সেটা হবে কো ম্যাটেরিয়ালস অথবা ব্লেন্ডেড ম্যাটেরিয়ালস, এরকম কিছু একটা। তা পলিমারের ক্ষেত্রে হোমোপলিমার হচ্ছে সেম টাইপের মনোমারগুলি নিয়েই যখন পলিমারটা গঠিত হবে। ফর এক্সাম্পল ইথিলিন, ইথিলিন থেকে পলিথিলিন তৈরি করতে গেলে আমরা শুধু ইথিলিনটাই নিই, একই টাইপের মনোমারই নিই। এই ধরনের পলিমারকে আমরা বলি হোমোপলিমার। আচ্ছা, এটা বিভিন্ন ধরনের হতে পারে, লিনিয়ার হতে পারে, ব্রাঞ্চড হতে পারে। এটা ব্রাঞ্চ, তাই না? উপর এটা লিনিয়ার। আর কোপলিমারের ক্ষেত্রে দেখো, দেখা যায় স্টাইরিন, বিউটাডাইনের সাথে স্টাইরিন এবং বিউটাডাইন দুটো যদি আলাদা আলাদা থাকে, আলাদা পলিমার থাকে, তাহলে এই ধরনের স্ট্রাকচার তৈরি হয়। এখানে স্টাইরিন স্ট্রাকচার আছে, আবার এখানে বিউটাডাইন স্ট্রাকচার আছে, ঠিক আছে? The chain of copolymer consists of repeating units derived from each monomer following are some common types of copolymer. এই কোপলিমারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে, অল্টারনেটিভ হতে পারে, ব্লক প্যাটার্নের হতে পারে, তারপর হচ্ছে তোমার র্যান্ডম কোপলিমার হতে পারে, গ্রাফট কোপলিমার হতে পারে। এখন অল্টারনেটিভ মানে কি? ধরো কোপলিমার মানেই দুই ধরনের, 2 বা ততোধিক মনোমার থাকবে। হোমোর পার্ট শেষ, হোমো হচ্ছে ইথিলিন থেকে পলিথিলিন, ওটা ভুলে যাও। এখন কোপলিমার আসো যেখানে হচ্ছে ডিফারেন্ট টাইপসের মনোমার থাকবে ওই পলিমারিক স্ট্রাকচার। এখন অল্টারনেটিভের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন এরকম এ বি, তারপর আবার এ টাইপের মনোমার ধরো বিউটাডাইন, বি টাইপের মনোমার হচ্ছে স্টাইরিন, আবার কি হবে, তারপরে এ টাইপের মনোমার যুক্ত হবে কি, আবার বিউটাডাইন, আবার স্টাইরিন। অল্টারনেটিভ না, একটার পর একটা ডিফারেন্ট টাইপস আসতেছে না? সেমভাবে এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে বিউটাডাইনের স্ট্রাকচার এটা, আর এটা স্টাইরিনের। পলিমারাইজেশন রিয়াকশনের পরে সেটা কিভাবে যুক্ত হচ্ছে, স্টাইরিন বিউটাডাইন, স্টাইরিন বিউটাডাইন, ঠিক আছে? এটাকে বলে অল্টারনেটিভ কোপলিমার্স। তাহলে পলিস্টাইরিন, এখান থেকে আমরা যে স্ট্রাকচারটা পাচ্ছি এটা হচ্ছে পলিস্টাইরের স্ট্রাকচার, পলিস্টাইরিনের স্ট্রাকচার। আর র্যান্ডমের ক্ষেত্রে দেখো একটা ঝামেলা করে গেলাম না, র্যান্ডম পলিমার্স হচ্ছে ইন দিস টাইপ অফ কোপলিমার দ্য ডিফারেন্ট রিপিটিং ইউনিটস আর নট অ্যারেঞ্জ ইন এ সিস্টেমেটিক ম্যানার। অর্ডারলি এটা
প্লেসড হয় না, অ্যাটাচ হয় না, এটা হচ্ছে ডিসঅর্ডারলি প্লেসড হয়, সিস্টেমেটিক ম্যানার না, র্যান্ডমলি এটা হয়ে থাকে। এবং সেখানে দেখো এ টাইপের মনোমার, এরপরে বি টাইপ, আবার দেখো দুইটা এ টাইপের, আবার বি টাইপের, এ বি বি বি, মানে এলোমেলোভাবে র্যান্ডমলি। কমার্শিয়াল কোপলিমার অফ বিউটারাইন অ্যান্ড অ্যাক্রাইলোনাইট্রাইল, এই যে পলি অ্যাক্রাইলোনাইট্রাইল, প্যান বলে না, প্যান, পিভিসি, প্যান, এগুলোর নাম শোনো নেই? এই যে এটা তৈরি হয় কী দিয়ে? হেলমেট কিন্তু অনেক শক্ত, তাই না? হ্যাঁ, এটা অ্যাক্রাইলোনাইট্রাইল, আর যখন পলি অ্যাক্রাইলোনাইট্রাইল হবে তখন সেটাকে বলে প্যান, PAN, নাইট্রাইল, আর অ্যাক্রাইলো হচ্ছে পিতে পলি। আচ্ছা, এই ধরনের হার্ড ম্যাটেরিয়ালগুলো তৈরি করার জন্য আমরা এই ধরনের পলিমার ইউজ করি। কথা বুঝছো? হেলমেটের উপর দিয়ে যদি কয়েক টনের গাড়িও চলে যায় তাহলেও সেটা ভাঙে না, তাই না? আচ্ছা, ব্লকের ক্ষেত্রে আচ্ছা এগুলো তো দেখাইছিলাম স্ট্রাকচারে, পড়েছিলাম তো। আচ্ছা, ইন সাচ কোপলিমার ব্লক অফ রিপিটিং ইউনিটস অফ ওয়ান টাইপ অল্টারনেটিভ উইথ ব্লক অফ অ্যানাদার টাইপ। এখানে যেমন হবে ধরো এ টাইপের মনোমার, তারপরে বি টাইপের মনোমার, একটা পলিমারের ম্যাটেরিয়ালের কম্পাউন্ডের একটা সাইড ব্লক করে নেবে এ টাইপের মনোমার, এরপরে আরেকটা সাইড কি করবে, বি টাইপের মনোমারগুলো যুক্ত হবে, এগুলো হচ্ছে ব্লক, একটা সাইড ব্লক করে ফেলে সেম টাইপের মনোমার দিয়ে। যেমন হচ্ছে দেখো সোল, জুতার যে সোলগুলো তৈরি করা হয় না, সেই ধরনের প্রোডাক্ট এই পলিমার দিয়ে তৈরি করা হয়। দেখো প্রথম দিকে কি হয়েছে, এ টাইপের মনোমারগুলো যুক্ত হয়েছে, তারপর আবার বি টাইপ, তারপরে এ টাইপ, বি টাইপ, জাস্ট হচ্ছে কি হচ্ছে ওই পলিমারের স্ট্রাকচারের মানে একই টাইপের মনোমারগুলি এক সাইডে দখল করে নিচ্ছে, এরপর আবার আরেক সাইড আরেক টাইপের মনোমার দিয়ে দখল হচ্ছে। এটা হচ্ছে গ্রাফট। ব্লক অফ ওয়ান রিপিটিং ইউনিট আর অ্যাটাচ, এখানে জাস্ট কি হবে তোমার মানে ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে। দেখো এটা মেন চেন না, বি টাইপের পলিমার দ্বারা মেন চেন গঠিত হয়েছে, একটা লিনিয়ার, এরপরে ডিফারেন্ট টাইপসের আদার্স টাইপের মনোমার কী হয়েছে, ব্রাঞ্চ আকারে যুক্ত হয়েছে। কথা বোঝো নেই? বি টাইপের মনোমার, এ টাইপের মনোমার, এখানে জাস্ট ওই এই যে ওরিয়েন্টেশনটা, কেমিক্যাল অ্যাটাচমেন্টটা হবে, ওরিয়েন্টেশনটা হবে ব্রাঞ্চ আকারে, এবং সেটা হয় হাই ইম্প্যাক্ট পলিস্টাইরিনের ক্ষেত্রে, এই যে এইভাবে যুক্ত হবে। আচ্ছা, ইউজ অফ হাই ইম্প্যাক্ট পলিস্টাইরিন আমরা কোথায় ইউজ করি? দেখো ওটা কি কিবোর্ড না? আচ্ছা, এপাশে কি বিভিন্ন ধরনের পলিস্টাইরিন খেলনা, ক্যালকুলেটর, ওটা কি রেডিও। আচ্ছা, থার্মোসেট, থার্মোস্ট্যাটের ডিফারেন্স এটা আগেই দেখানো উচিত ছিল, যাই হোক। থার্মোপ্লাস্টিক থার্মোসেটিংয়ের ডিফারেন্সটা হচ্ছে ওই যে আমরা ডেফিনেশনে যা পড়ছিলাম ওইগুলো থেকে তোমরা তোমাদের মতো বানিয়ে দিতে পারবা। থার্মোপ্লাস্টিক হচ্ছে তাপ দিলে গলে যায়, তাপ সরে নিলে শক্ত হয়, আর থার্মোপ্লাস্টিক তৈরি হয় হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশনের ক্ষেত্রে, আর থার্মোসেটিং হচ্ছে কনডেনশন পলিমারাইজেশনের মাধ্যমে। আর ক্যান বি রিমোল্ডেড, এটা নতুনভাবে মানে প্লাস্টিক গলায় আবার নতুন শেপ দেওয়া যায়, কিন্তু থার্মোসেটিংয়ের ম্যাটেরিয়াল আর কোনো রিশেপ মানে এটা রিসাইক্লিং করা যায় না আবার। আর এই তো ইউজুয়ালি সফট, উইক অ্যান্ড লেস ব্রিটল, আর এটা হচ্ছে হার্ড হয়, থার্মোসেটিং অনেক হার্ড হয়, স্ট্রং হয়, এবং ব্রিটলনেস অনেক বেশি থাকে। পলিমারিক চেইনস আর হেল্ড টুগেদার বাই উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স, আর এখানে স্ট্রং বন্ড থাকে, ঠিক আছে? প্লাস্টিকের ক্ষেত্রে দুর্বল বন্ড থাকে। শেষ। আচ্ছা, আরেকটা
টাইম শেষ, জাস্ট একটু 1 মিনিট দেখায় নিন। ও বের হয়ে গেছে একবারে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে একটু মনে রেখো, তোমাদের কাছে তো নোট সবই আছে, আমার এই হার্ড কপিগুলোও নিও। এই যে চেইন গ্রোথ অথবা অ্যাডিশন পলিমারাইজেশন আর কনডেনসেশন অথবা স্টেপ গ্রোথ পলিমারাইজেশন কীভাবে তৈরি হচ্ছে, তোমরা কি কখনো কোশ্চেন আসছে তোমাদের মনে যে মনোমারের মধ্যে ডাবল বন্ড আছে, কিন্তু এখানে কোনো ডাবল বন্ড দেখলাম না কোথাও? এই মেকানিজমটা নেক্সট ক্লাসে পড়াবো, ডাবল বন্ডটা কীভাবে ভাঙে ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে, ইনিশিয়েটরটা কেন দিচ্ছি, ইনিশিয়েটরের কারণে কী হয়, ফ্রি রেডিক্যাল প্রডিউস হয়, ফ্রি রেডিক্যাল কী করে, ডাবল একটা বন্ড ভেঙে দুইটা ফ্রি রেডিক্যাল প্রডিউস করে, সেই ফ্রি রেডিক্যাল আবার একটা যা বন্ড গঠন করে এবং আরেকটা কী করে মুক্ত থাকে, সেটা আবার পরবর্তী মনোমানের উপর যা আঘাত করে, এই আঘাতটা করে বন্ডের ওপর এবং সেই বন্ডটা ভেঙে আবার দুইটা রেডিক্যাল হয়। এভাবে কন্টিনিউয়াসলি এই রিয়াকশনটা কন্টিনিউয়াস চলতেই থাকে। যদি কোনো একটা পলিমারাইজেশন রিয়াকশনকে চেইন গ্রোথ রিয়াকশনকে আমরা স্টপ করে না দেই তাহলে এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে, ঠিক আছে। এই মেকানিজমগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখব। কোনো কোশ্চেন এই পর্যন্ত? তোমাদের ক্লাস টেস্ট ইনশাল্লাহ আমরা ঈদের আগে শুরু করে দেব। আর না 15